তো ভিউয়ার্সগণ, বাংলাদেশে নতুন করে নির্বাচন হয়েছে এবং বিএনপি সরকার বাংলাদেশে নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করবেন তারেক রহমান সাহেব। তো যাই হোক ভিউয়ার্সগণ, একটা বিষয় কিন্তু বলতে হচ্ছে, এতদিন কিন্তু বাংলাদেশের সরকারের চেয়ারে বসেছিলেন, মানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু এখন বিদায় নেবেন, কারণ ওনার দায়িত্ব উনি ঠিকঠাকভাবে পালন করেছেন। দীর্ঘ অনেকটা সময় তিনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশের সরকারের দায়িত্বটা তিনি পালন করেছেন। তো ভিউয়ার্সগণ, ডক্টর মোহাম্মদ ইউনূস তো চলে যাবে, হ্যাঁ। তো যাওয়ার আগে তিনি এমন কিছু কি বাংলাদেশের জন্য করে গিয়েছে যেটা বাংলাদেশের জন্য ভালো? ভিউয়ার্সগণ, আজকে সেটাই জানবো। আমি 52 টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়েকশন নিতে যাচ্ছি। নিউজটা যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এমনটাও নয়, নিউজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর ভিউয়ার্সগণ, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু বড় শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, চলে যাচ্ছেন ডক্টর ইউনূস, যাওয়ার আগে কি করে গেলেন বাংলাদেশের জন্য, কি করে গেলেন। হ্যাঁ ভিউয়ার্সগণ, সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন পোলাইট রিয়েক্টস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে চলুন জেনে আসি। কি করে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য। লেটস গেট স্টার্টেড। 2024-এর 5 আগস্ট, এদিন পুরো বাংলাদেশ ছিল যেন এক বিভীষিকা। পুলিশ জানিয়েছে স্বৈরাচার হাসিনা পালিয়েছে, বিচারালয়ও স্তব্ধ হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে দুঃসাহসী দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন 85 বছরের এক বুড়ো, নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কোনো রাজনীতিবিদ নন, ক্ষমতার কোনো লোভ তার ছিল না। তবুও আন্তর্জাতিক সম্মান আর আরামায়েশ তুচ্ছ করে তিনি এসেছিলেন ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে। আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তার এই 18 মাসের শাসনামল শেষ হতে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে আজ সবচেয়ে বড় প্রশ্ন, এই অল্প সময়ে তিনি বাংলাদেশকে আসলে কি দিয়ে গেলেন? যিনি জীবনের শেষ বসন্তগুলো দেশের জন্য অকাতরে উৎসর্গ করলেন, আমরা কি তাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছি, নাকি অকৃতজ্ঞের মতো তাকে ব্যর্থ করার জঘন্য নীল নকশা করেছি? এই তো সেদিন ঢাকার পিচঢালা পথে অটোরিকশা চালাতে চালাতে রুবেল চাকলাদার উগরে দিচ্ছিলেন বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস। তিনি হাহাকার কণ্ঠে বলেছিলেন, আমরা সুযোগটা হারিয়েছি, ডক্টর ইউনূসকে আমরা কাজ করতে দেয়নি। এই আক্ষেপ আজ শুধু রুবেলের একার নয়, এটি এখন কোটি বাঙালির বিবেকের দংশন। 15 বছরের জঞ্জাল কি 18 মাসে পরিষ্কার করা সম্ভব? 1400 শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা যখন ধুলোয় মিশে যাচ্ছিল, রাষ্ট্র যখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তখন ডক্টর ইউনূস শুরু করেছিলেন তার একলব্য সাধনা। তিনি তো ক্ষমতায় আসতে চাননি, কিন্তু যখন ছাত্র জনতা তার দিকে শেষ ভরসা দৃষ্টিতে তাকিয়েছিল, তিনি মুখ ফিরিয়ে নিতেও পারেননি। তিনি জানতেন এই পথ কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। তবুও তিনি এসেছিলেন, কারণ তিনি জানতেন তিনি হাল না ধরলে এই দেশ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটা একদমই সত্যি কথা। যে সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসেছিলেন, খুবই বাজে একটা সময় যাচ্ছিল তখন। দেশের অবস্থা খুবই বাজে অবস্থা একটা ছিল। সেই সময়টাতে এসে তিনি দেশের হালটা ধরেছেন এবং একটা ভালো অবস্থানে বাংলাদেশকে নিয়ে এসেছেন বর্তমানে। এবং বর্তমানে ভোটও তো তিনিই করালেন। হ্যাঁ, না হলে তো কি যে হয়ে যেত দেশটার মধ্যে, আসলে ভাবতে গেলেই খারাপ লাগে। তো ভিউয়ার্স, যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। হ্যাঁ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ক্ষমতার বশেই ডক্টর ইউনূস হাত দিয়েছিলেন সেই স্থানে যেখানে গত 1.5 দশক কেউ তাকানোর সাহস করেনি। তিনি হাত দিয়েছিলেন কুখ্যাত আয়না ঘরে। বছরের পর বছর যে মানুষগুলো অন্ধকারে ধুঁকছিল, যাদের মায়েরা জানত না সন্তান কবরে নাকি কারাগারে, ডক্টর ইউনূস সেই অন্ধকারের তালা ভেঙে দিয়েছিলেন। তিনি গঠন করেছিলেন গুম তদন্ত কমিশন। 1913টি অভিযোগ, 1569টি মামলা যাচাই এবং 287 জন নিখোঁজ মানুষকে চিহ্নিত করার মতো দুঃসাহসী কাজ তার হাত ধরেই সম্ভব হয়েছে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবাশ্শার হাসান, যাকে 44 দিন গুম করে রাখা হয়েছিল, তিনি ডক্টর ইউনূসের এই পদক্ষেপকে বলেছিলেন ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ।
গত 15 বছর ধরে র্যাব, পুলিশ আর ভিউয়ার্সগণ, আমি এখানে পোস্ট করতাম না, জাস্ট একটা বিষয়ে না বলে পারছি না। আসলে আয়নাগর এটার নাম শুনলে এখনো অন্যরকম একটা শিহরণ কাজ করে। কি ছিল এটা? ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাগর থেকে কত শত মানুষকে মুক্তি দিয়েছেন। হ্যাঁ, আর এই বিষয়টা ভাবতে গেলেই অবাক হয়ে যায় এবং ওনার প্রতি সম্মান আরো বেশি বেড়ে যায়। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। গোয়েন্দা সংস্থার যেসব রাঘব বোয়ালরা ছিল ধরাছোঁয়ার বাইরে, ডক্টর ইউনূস তাদের টেনে এনেছেন কাঠগড়ায়। শেখ হাসিনার আমলে সেই পৈশাচিক মানবাধিকার লঙ্ঘনের বিচার তিনি শুরু করেছেন আন্তর্জাতিক মানদণ্ড মেনে। সানজিদা খান দীপ্তি, যিনি 2024 আগস্টে পুলিশের গুলিতে হারিয়েছিলেন তার 17 বছরের কলিজার টুকরো আনাসকে, সাবেক পুলিশ কমিশনারদের ফাঁসির রায় শুনে তার চোখের জল বাঁধ মানেনি। এই জল আনন্দের নয়, এই জল ন্যায় বিচার পাওয়ার স্বস্তির। দীপ্তি বলেছিলেন, অন্ধের দেশে আয়নার কোনো মূল্য নেই, কিন্তু ডক্টর ইউনূস আমাদের সেই আয়না দেখিয়েছেন। কিন্তু ডক্টর ইউনূসের যুদ্ধটা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না, তার আসল লড়াই ছিল জাতির মেরুদণ্ড সোজা করার লড়াই। গত 15 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল নতজানু। দিল্লির আধিপত্যবাদের যে অদৃশ্য শেকল বাংলাদেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল, ডক্টর ইউনূস একাই সেই শেকল ছিঁড়ে ফেলেছিলেন। তিনি ভারতকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছিলেন, বাংলাদেশ আর কারো দাবার গুটি নয়, বাংলাদেশ এখন সমমর্যাদার এক স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে কী পরিমাণ আন্তর্জাতিক চাপের আগ্নেয়গিরি সামলাতে হয়েছে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। একদিকে বিশ্বমঞ্চে বাংলাদেশের ঋত গৌরব ফিরিয়ে আনা, অন্যদিকে দেশের ভেতরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী মির্জাফরদের চক্রান্ত, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে তিনি ছিলেন এক নিঃসঙ্গ শেরোপা। যখন পোশাক শিল্প ধ্বংসের মুখে, তখন এই নোবেলজয়ী মানুষটি তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছিলেন। তিনি ভিক্ষার ঝুলি নিয়ে ছোটেননি, তিনি সম্মানের সাথে বিনিয়োগ চেয়েছেন। নাহিদ ইসলাম কিংবা আসিফ মাহমুদের মতো ছাত্রনেতারা স্বীকার করেছেন, সেই ক্রান্তিলগ্নে ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশকে রক্ষা করার মতো গ্রহণযোগ্য আর দ্বিতীয় কোনো অভিভাবক এই বদ্বীপে ছিল না। কিন্তু ট্র্যাজেডি হলো, আমরা জাতি হিসেবে তাকে চিনতে ভুল করেছি। দেশের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং অন্যান্যরা তার সংস্কারের এই মহাযজ্ঞকে খুব একটা ভালো চোখে দেখেনি। তাদের লক্ষ্য ছিল শুধুই ক্ষমতা, শুধুই নির্বাচন। ডক্টর ইউনূস যখন পুলিশ, বিচার বিভাগ আর সংবিধান সংস্কারের মাধ্যমে স্বৈরতন্ত্রের কবর রচনা করতে চেয়েছিলেন, তখন রাজনীতিকরা প্রশ্ন তুলেছেন, নির্বাচন কবে? বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের মতো নেতারাও বলেছে, ইউনূস দেশ স্থিতিশীল করেছেন, কিন্তু তারা বারবার খোঁচা দিয়েছেন, এটা অনির্বাচিত সরকার। এই যে রাজনৈতিক অসহযোগিতা, তার সাথে যুক্ত হয়েছিল প্রশাসনের ভেতরের ডিপ স্টেট। শেখ হাসিনার রেখে যাওয়া আমলারা প্রতিটি পদে পদে ডক্টর ইউনূসকে বাধা দিয়েছে। তিনি ফাইলে সই করেন, কিন্তু আদেশ বাস্তবায়ন হয় না। এর সাথে যুক্ত হয়েছিল সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। রুবেল চাকলাদারের মতো মানুষেরা চেয়েছিলেন ম্যাজিক। তারা চেয়েছিলেন, আজ ডক্টর ইউনূস আসবেন, কালী বাজারে সবকিছুর দাম কমে যাবে। কিন্তু অর্থনীতি তো কোনো জাদুর কাঠি নয়। যে অর্থনীতিকে গত 15 বছর ধরে ওই পোকায় খেয়েছিল, তাকে সারিয়ে তুলতে যে সময় প্রয়োজন ছিল, সেই সময়টুকু আমরা তাকে দেইনি। উল্টো সচিবালয় ঘেরাও, রাস্তা অবরোধ আর অযৌক্তিক দাবি নিয়ে আমরা তাকে শ্বাসকষ্টে ফেলে দিয়েছিলাম। তবুও হিসাবের খাতা খুললে দেখা যায়, এই 18 মাসে তিনি যা দিয়েছেন তা গত 50 বছরেও বাংলাদেশ পায়নি। তিনি নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন। তিনি এমন এক বিচার বিভাগ গড়ার বীজ বপন করেছেন, যেখানে বিচারক কোনো দলের গোলাম হবে না। তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী যেন একনায়ক হতে না পারেন, তার জন্য ক্ষমতার ভারসাম্য আনতে। আজ নির্বাচনের মধ্য দিয়ে তিনি এক অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন, সংস্কার প্রস্তাবগুলোর উপর সরাসরি গণভোটের ব্যবস্থা রাখা। তিনি চেয়েছেন জনগণই সিদ্ধান্ত নিক তারা কেমন বাংলাদেশ চায়। জামায়াতে ইসলামীর নেতা আব্দুল হালিম তো বলে দিয়েছেন, ডক্টর ইউনূসের সংস্কার প্রক্রিয়া ছিল উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক। অর্থনীতিবিদরা বলছেন, খাদের কিনারা থেকে তিনি দেশকে টেনে তুলেছেন। ব্যাংকগুলোতে যখন তারল্য সংকট, ডলারের রিজার্ভ যখন শূন্যের কোঠায়, তখন তিনি তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিয়ে অর্থনীতিকে লাইফ সাপোর্ট দিয়েছেন। সাধারণ মানুষ হয়তো তাৎক্ষণিক কষ্ট দেখেছে, কিন্তু তারা দেখেনি যে তিনি বাংলাদেশকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছেন।
এত কিছুর পরেও কি ডক্টর ইউনূস ব্যর্থ, নাকি আমরা জাতি হিসেবে ব্যর্থ তাকে ধারণ করতে? তিনি তো ক্ষমতা কুক্ষিগত করতে চাননি। তিনি তো চেয়েছিলেন একটা সিস্টেম দাঁড় করাতে। তিনি চেয়েছিলেন আমাদের সন্তানদের জন্য এমন এক দেশ রেখে যেতে যেখানে আর কোনোদিন কোনো মায়ের বুক খালি হবে না। তিনি আমাদের শিখিয়েছেন অন্যায়ের সাথে আপোষ না করেও রাষ্ট্র চালানো যায়। তিনি যখন ক্ষমতা ছেড়ে চলে যাবেন তখন হয়তো অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, যারা ক্ষমতা দখল করতে মরিয়া। কিন্তু যেদিন আবার কোনো গাইস, আসলে একটা বিষয় আমি যদি না বলি তাহলে আমার নিজের কাছে খারাপ লাগে। বাংলাদেশের মানুষ জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ে কেমন অনুভব করবে। তবে আমি ভাবতে গেলে আমার কাছে মনে হচ্ছে অতটা ভালো অনুভব করবে না। যদি বাংলাদেশে 20 কোটি মানুষ থাকে, এর মধ্যে প্রায় 15-16 কোটি মানুষ আফসোস করবে ওনার জন্য। আমার কাছে এটা মনে হচ্ছে, বাকিটা আমি জানি না, তো আমার কাছে এটা মনে হচ্ছে। কারণ তিনি বাংলাদেশকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে যেতে চাচ্ছিল এবং চেয়েছেনও এবং কাজও করেছেন। কিন্তু বাংলাদেশের সিস্টেম আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে, এই যে ভোট হয়েছে এখানেও অনেক জালিয়াতি হয়েছে। সিস্টেম তিনি তৈরি করলে কি হবে, কিছু সিস্টেম লঙ্ঘনকারী মানুষ সে সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। তো কি বলবো আর, এমনিতেই ভিডিওটা লং হচ্ছে, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। স্বৈরাচার আমাদের ঘাড়ের উপর চেপে বসবে, যেদিন আবার বিচারহীনতার সংস্কৃতি শুরু হবে, সেদিনেই বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে হন্যে হয়ে খুঁজবে। ডক্টর ইউনূস আমাদের জন্য ছিলেন অন্ধকারের মধ্যে এক টুকরো জ্বলন্ত মশাল। তিনি হয়তো তার ব্যক্তিগত জীবনে বা বিশ্বমঞ্চে ফিরে যাবেন, কিন্তু তিনি গত 18 মাসে বাংলাদেশের ডিএনএতে যে পরিবর্তন করে গেলেন তা কোনোদিন মুছে ফেলা যাবে না। তিনি প্রমাণ করে গেলেন শাসকের চেয়ে সেবক হওয়া অনেক বেশি সম্মানের। আগামী দিনের ইতিহাস যখন লেখা হবে তখন 2024-এর এই অধ্যায়ে ডক্টর ইউনূসের নাম কোনো সাধারণ শাসক হিসেবে লেখা থাকবে না, লেখা থাকবে একজন ত্রাণকর্তা হিসেবে, যিনি ঝড়ের রাতে হাল ছেড়ে পালাননি, যিনি নিজের সম্মান, বয়স এবং স্বাস্থ্য তুচ্ছ করে এই অকৃতজ্ঞ জাতির জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। এই ডক্টর ইউনূসকে বাংলাদেশ মনে রাখবে শ্রদ্ধায়, ভালোবাসায় এবং অনন্ত আক্ষেপে। ডক্টর ইউনূস ছিলেন, আছেন এবং থাকবেন এদেশের মানুষের হৃদয়ের ঠিক মাঝখানে, এক উজ্জ্বল নক্ষত্র হয়ে। ভিউয়ার্স, কোন সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন 52 টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন। ডক্টর মোহাম্মদ সত্যি বাংলাদেশের জন্য অনেক কিছুই করে গিয়েছেন, যেটা আসলে বাংলাদেশিরা যদি ভুলে যায় তাহলে এটা অকৃতজ্ঞের প্রমাণ দেয়া হবে। হ্যাঁ, তিনি বাংলাদেশের সিস্টেমটাকে ঠিক করে ট্রাই করেছেন এবং বাংলাদেশের মধ্যে এমন অনেক কাজ করেছেন যেই কাজগুলো অন্যান্য সরকার বা অন্য কেউ আসলে হয়তো এই দিকে নজর দিত না, তবে তিনি সেই কাজগুলো করেছেন। তো ভিউয়ার্স, এই যে বর্তমানে নির্বাচন হলো, নতুন সরকার গঠন হলো, তো আমার কাছে একটা প্রশ্ন, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে যুক্ত করা হয় তাহলে কেমন হবে? আমার কাছে মনে হয় এটা বেস্ট হবে। এখন আমি জানি না বাংলাদেশের মানুষ কি চোখে দেখবে এটা, বা বাংলাদেশের যারা রয়েছেন তারা কি চোখে দেখবে এটা, তবে আমার কাছে মনে হয় এটা ভালো হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মেধাবী মানুষ, একজন ভালো মানুষ যদি বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারে থাকে তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি অনেকটাই কমে যাবে। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ, সবশেষ একটাই কথা, ভালো শাসক যদি হয় তাহলেই কিন্তু দেশ ভালো থাকবে, দেশ উন্নত হবে। এছাড়া কিন্তু দেশের ভালো আশা করাটা এটা পুরোপুরি বোকামি। তো ভিউয়ার্সগণ, আপনার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যক্তি হিসেবে কেমন লাগে? হ্যাঁ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজগুলো করেছে আপনার কাছে সেই কাজগুলোকে নিয়ে যদি ব্যক্তিগত কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সগণ, আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি আজকের রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। বিদায় নিচ্ছি, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।